নমস্কার, কাহিনী চ্যানেলে আপনাকে স্বাগত। আজ শুনবেন সাহিত্যিক হিমাদ্রি কিশোর দাশগুপ্তের শ্মশানের কাছে ঘাটবাড়ি। সম্পূর্ণ গল্প পাঠে আমি চমকি দত্ত বসু। আপনাদের এই কাহিনী চ্যানেলে আমরা বিভিন্ন স্বাদের নতুন নতুন গল্প উপস্থাপনা করি। গল্পটি ভালো লাগলে লাইক করবেন এবং নিজেদের প্রিয়জনদের সাথে শেয়ার করে নেবেন। আর গল্পটি কেমন লাগলো কমেন্টসে জানাতে ভুলবেন না। শুরু হচ্ছে আজকের উপস্থাপনা, শ্মশানের কাছে ঘাটবাড়ি। কাশী বা বেনারসে গঙ্গার তীরে ঘাটের সংখ্যা অগুন্তি। বড় বড় বিখ্যাত ঘাটগুলো তো আছেই, তার সঙ্গে আছে অসংখ্য অখ্যাত ছোট ছোট ঘাট। বড় ঘাটগুলোর প্রায় সবগুলোতেই পূজা অর্চনা বা ওই ধরনের কাজ করা হয়, কেবলমাত্র দুটো ঘাট ছাড়া। আর এই ঘাট দুটো হলো হরিশ্চন্দ্র ঘাট আর মণিকর্ণিকা ঘাট। এই ঘাট দুটো হলো শ্মশান ঘাট। শবদাহ করা হয় গঙ্গা তীরের এই দুই প্রাচীন ঘাটে। মৃদুলের অবশ্য কাশীর ঘাটগুলোর ঠিকুজি গোষ্ঠীর ব্যাপারে অত শত জানা নেই, কারণ কাশীতে সে এবারই প্রথম এসেছে। তবে এ কথা সে শুনেছে যে ঘাট সংলগ্ন এমন অনেক বাড়ি বা ধর্মশালা আছে যা এ শহরে থাকার পক্ষে অত্যন্ত ভালো আর হোটেলের তুলনায় অনেক সস্তা। মৃদুল অফিসের কাজে বেনারস এসেছে। এ শহরে বেশ কয়েকটা দিন থাকতে হবে। পরদিন সোমবার নতুন অফিসে যোগ দিতে হবে। সস্তায় থাকার জায়গা খুঁজতে সে সুটকেস ব্যাগ নিয়ে উপস্থিত হয়েছিল গঙ্গার ঘাটে। তবে কলকাতা থেকে আসা ট্রেন প্রায় ঘন্টা দুয়েক লেট ছিল। বেনারস স্টেশনে মৃদুলের ট্রেন থেকে নামতে প্রায় বিকেল হয়ে গিয়েছিল। তারপর গঙ্গার ঘাটে এসে পৌঁছতে আরও কিছুটা সময় লেগেছিল তার। গঙ্গার পাড়ে এসে বেশ কিছুক্ষণ অবাক হয়ে চেয়েছিল মৃদুল। সার সার কত ঘাট মা গঙ্গার পাড়ে নদীর গা ঘেঁষে দাঁড়িয়ে আছে। কত বড় বড় পুরনো আমলের প্রাসাদের মতো বাড়ি, দালান কোঠা, আর তাদের গা বেয়ে শান বাঁধানো প্রশস্ত সব সিঁড়ি নেমেছে গঙ্গার বুকে। বড় বড় ঘাটগুলোতে কত রকমের মানুষজন, ভ্রমণার্থী, পুণ্যার্থী থেকে শুরু করে ক্ষৌরকার, মালিশওয়ালা, কত সাধু সন্ন্যাসীদের ভিড় সেসব ঘাটে। আর গঙ্গা পক্ষে অসংখ্য নৌকা, প্রমোদতরীর ভিড়। তারাও ঘাটগুলোতে আসা যাওয়া করছে। লোকজনের চিৎকার, চেঁচামেচি, ষাঁড়ের ডাক, ঘণ্টার ধ্বনি ইত্যাদি শব্দে সরগরম ঘাটগুলো। সব সময়ই লোকজনের সমাগম লেগেই থাকে ওই পবিত্র তীর্থক্ষেত্রে। আর হয়তোবা তাই গঙ্গার পাড়ে এসে উপস্থিত হওয়ার পর ঘাট সংলগ্ন বেশ কয়েকটা ধর্মশালাতে খোঁজ করেও সেসব জায়গাতে মৃদুলের থাকার জায়গা হলো না। ধর্মশালার লোকজনদের কেউ বলল যে তাদের একটা ঘরও খালি নেই। কেউ বলল ব্যাচেলার একলা লোককে তারা ঘর ভাড়া দেয় না। আবার কেউ বলল যে সেখানে থাকার জন্য মালিক বা ধর্মশালার পরিচালক মণ্ডলী গোষ্ঠীর চিঠি লাগে। আর এই সব ধর্মশালাগুলো ঘুরতে ঘুরতে একের পর এক ঘাট টপকাতে টপকাতে কখন যে সূর্য ডুবতে শুরু করেছে তা খেয়ালই হয়নি মৃদুলের। তার খেয়াল যখন হলো, তখন ঘাটগুলোর উঁচু সিঁড়িগুলো দিয়ে ওঠানামা করতে করতে সে ক্লান্ত হয়ে পড়েছে। আর জনবহুল ঘাটগুলোর থেকে বেশ কিছুটা তফাতে একটা নির্জন ঘাটে এসে উপস্থিত হয়েছে। মাথার ওপর দিকে একটা অতি প্রাচীন দ্বিতল বাড়ি রয়েছে সেখানে। বয়সের ভারে সে গঙ্গার দিকে কিছুটা হেলে আছে। আর তার সামনে থেকেই ইটের পাঁজর বের করা সিঁড়িটা গঙ্গার বুকে নেমে এসেছে। দীর্ঘ পথশ্রমের ক্লান্তি আর সিঁড়ি ভাঙা থেকে কিছুক্ষণের জন্য মুক্তি পাওয়ার জন্য সে বসে পড়ল সেই ঘাটের সিঁড়িতে। গঙ্গার বুকে সূর্য ডুবে গেছে। নদীবক্ষে নৌকা বজ্রার গতিবিধি ধীরে ধীরে স্তিমিত হয়ে আসছে। কিছু ঘাটে শুরু হয়ে গেছে সন্ধ্যারতি বা গঙ্গারতির প্রস্তুতি। শীতের বেলা ছোট, আর কিছুক্ষণের মধ্যেই সন্ধ্যা নামতে শুরু করবে। তবে ঘাটটাতে বসার কিছুক্ষণের মধ্যেই গঙ্গার তাজা হাওয়ায় মৃদুলের শরীরটা জড়িয়ে দিয়ে
তার ক্লান্তি যেন কাটিয়ে দিল। কিন্তু তার মনে উৎকণ্ঠা তৈরি হলো। ধর্মশালাতে ঘর তো পাওয়া গেল না, সন্ধ্যা নামতে চলেছে, অচেনা শহর, সে এখন কোথায় যাবে? কিছুক্ষণ ব্যাপারটা নিয়ে ভাবার পর সে সিদ্ধান্ত নিল আবার রেল স্টেশনের দিকেই ফিরে যাবে। সেখানে অনেক হোটেল দেখেছে মৃদুল, তার কোনো একটাতে নিশ্চয়ই এদিন তার মাথা গোঁজার ব্যবস্থা হয়ে যাবে। পরদিন না হয় তার কর্মস্থলে গিয়ে স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে সস্তায় কোনো জায়গাতে থাকার বন্দোবস্ত করা যাবে। এই কথাগুলো মৃদুল ভাবতে ভাবতেই হঠাৎ যেন ঝুপ করে সন্ধ্যা নামতে শুরু করলো। আর তা দেখে মৃদুল ফিরে যাওয়ার জন্য তার সুটকেস নিয়ে উঠে দাঁড়ালো। ঠিক সেই সময় সে দেখল তার কিছুটা তফাতে সিঁড়ির কয়েক ধাপ ওপরে একজন মাঝবয়সী লোক এসে দাঁড়িয়েছে। টেরি কাটা চুল লোকটার, পরনে ধুতি পাঞ্জাবির ওপর একটা গলা বন্ধ কোট, পায়ে পামশু। সে লোকটা কৌতূহলী দৃষ্টিতে তাকিয়ে আছে মৃদুলের দিকে। লোকটা হয়তো স্থানীয়, সে হয়তো কাছাকাছি কোনো রাত্রিবাসের জায়গার খোঁজ দিতে পারে। এ কথা ভেবে নিয়ে মৃদুল তাকে বলল, ইধার কোথাও রাতের বেলা রেহনে কে লিয়ে জায়গা মিলেগা? লোকটা প্রথমে তার কথা শুনে চুপ করে রইল। মৃদুল আবার তাকে প্রশ্ন করল, রাত মে থাকেগা, ইধার কোথাও ভাড়ায় ঘর মিলতা হ্যায়? এবার লোকটার সরু গোঁফের নিচে হাসি ফুটে উঠল। সে মৃদুলকে প্রশ্ন করল, আপনি বাঙালি? মৃদুল একটু অবাক হয়ে বলল, হ্যাঁ বাঙালি, কিন্তু আপনি কিভাবে বুঝলেন? লোকটা হেসে স্পষ্ট বাংলায় বলল, আপনার ওই বাংলা মেশানো হিন্দি শুনে বুঝলাম। তাছাড়া আমি নিজেও যে বাঙালি, একজন বাঙালি হয়ে অন্য বাঙালিকে চিনতে পারবো না? ভদ্রলোক বাঙালি জেনে মৃদুল উৎসাহিত বোধ করে সিঁড়ি ভেঙে কিছুটা ওপরে উঠে লোকটার সামনে গিয়ে দাঁড়ালো। তারপর তার কাছে জানতে চাইল, আপনি কোথায় থাকেন? কলকাতা থেকে এসেছেন? ভদ্রলোক নিজের পরিচয় দান করে বললেন, আমার নাম নিশীথ চাকলাদার। একসময় কলকাতায় থাকতাম, মানে ওই কলকাতার কাছে বিরাটিতে একটা সওদাগরি অফিসে বড়বাবুর চাকরি করতাম। তবে এখন বহু বছর হলো এই কাশিতেই থাকি। লোকটার কথা শুনে মৃদুল বলল, আমার নাম মৃদুল মজুমদার, আমার বাড়ি কৃষ্ণনগর, তবে কলকাতায় কলুটোলা অঞ্চলের একটা মেসে থাকি, আর একটা কোম্পানিতে অ্যাকাউন্টেন্টের বা হিসাব রক্ষকের চাকরি করি। কোম্পানি আমাকে এখানে পাঠিয়েছে তাদের এখানকার কিছু অফিসের কাজ করে দেওয়ার জন্য। আজই ট্রেন থেকে নেমেছি। শুনেছিলাম গঙ্গার ধারে কম খরচে ধর্মশালা পাওয়া যায়। বোঝেনি তো, মধ্যবিত্ত মানুষ, দু পয়সা সংসারের জন্য বাঁচাবার চেষ্টা করি, কিন্তু বিপদে পড়ে গেলাম, কোথাও আশ্রয় মিলল না। অন্তত আজ রাতের মতন কাছাকাছি কোথাও মাথা গোজার জায়গার খোঁজ জানা আছে আপনার? যা ভাড়া লাগে আমি তা দেব। মৃদুলের কথা শুনে কয়েক মুহূর্ত ভেবে নিয়ে নিশীথ চাকলাদার বললেন, আপনি যখন বিপদে পড়েছেন আর আমরা দুজনেই যখন বাঙালি, তখন আপনাকে সাহায্য করা আমার কর্তব্যের মধ্যেই পড়ে, তাই না? মৃদুল বলল, আমার বড় উপকার হয় আপনি যদি কোনো একটা ব্যবস্থা করে দেন। তার গলার কাতরতা শুনে ভদ্রলোক ঘাটের মাথার বাড়িটা দেখিয়ে বললেন, ও বাড়িটায় যদি থাকতে পারেন তবে আমার সঙ্গে যেতে পারেন। আমি কয়েকজনের সঙ্গে ওই বাড়িতেই থাকি। কথাটা শুনে মৃদুল হাতে যেন চাঁদ পেল। সে বলল, হ্যাঁ হ্যাঁ চলুন। ঘাটের সিঁড়ি ভেঙে এরপর বাড়িটার দিকে এগোলো তারা। গঙ্গাবক্ষে আর চারপাশে দ্রুত অন্ধকার নামতে শুরু করেছে তখন। সিঁড়ির ওপরের দিকে শেষ মাথায় বাড়িটার সামনে তারা দুজন উঠে এলো। একটা ছোট তোরণের মতো বাড়িটার প্রবেশ মুখে। হিন্দি ভালো করে বলতে না পারলেও মোটামুটি তা পড়তে পারে মৃদুল। অস্পষ্ট আলোতে সে দেখল তোরণের মাথার ওপর সিমেন্ট দিয়ে খোদাই করে লেখা আছে অপেক্ষা, অর্থাৎ বাড়িটার নাম সম্ভবত অপেক্ষা। আরো একটা জিনিস চোখে পড়ল মৃদুলের, বাড়ির তোরণ বা প্রবেশ পথের গায়ের দেওয়ালে
কে যেন লাল ইট বা খড়ি দিয়ে ঘষে লিখে রেখেছে, রাম নাম সত্য হ্যায়। সদ্য পরিচিত নিশীথ চাকলাদারের সঙ্গে সেই প্রাচীন বাড়িটার ভেতর প্রবেশ করলো মৃদুল। ঠিক সেই সময় ঝুপ করে অন্ধকার নেমে এলো। বাড়ির ভিতর ছোট একটা উঠোন আছে, আর তাকে ঘিরে দাঁড়িয়ে আছে একটু উঁচু বারান্দা সংলগ্ন সার সার ঘর সংলগ্ন বাড়িটা। বারান্দার এক পাশ দিয়ে একটা সিঁড়িও উঠেছে ছাদে যাওয়ার জন্য। বাড়িটার ভিতরে ঢুকলে মৃদুল দেখল উঠোনের এক কোণে আধো অন্ধকারে মুগুর ভাজছে, শরীরচর্চা করছে ল্যাঙট পড়া একটা লোক। নিশীথ মৃদুলকে নিয়ে উঠে পড়লেন বারান্দাতে। ঘরগুলোর দরজা সব বন্ধ। তাকে নিয়ে তিনি এসে দাঁড়ালেন একটা বন্ধ দরজার সামনে। তারপর মৃদুলকে বললেন, আপনার কাছে কোনো বাতি আছে? এই দেশলাই, মোম, টর্চ, এই ধরনের জিনিস? এ বাড়িতে একটাই সমস্যা, কোনো ইলেকট্রিকের ব্যবস্থা নেই। এককালে হয়তো কোনো আলোর ব্যবস্থা ছিল, কিন্তু এখন আর নেই। মৃদুলের কাঁধের ব্যাগে সব সময় অতি প্রয়োজনীয় জিনিস মজুদ থাকে, সে বাইরে কোথাও গেলে। লোকটার কথা শুনে ব্যাগ হাতড়ে মোমবাতি বের করে জ্বালিয়ে নিল। মৃদুলকে নিয়ে নিশীথ এরপর দরজা ঠেলে ঘরটার মধ্যে প্রবেশ করলেন। বেশ বড় আকৃতির ঘরটা। মাথার ওপরে অনেকটা উঁচুতে কড়ি বর্গার ছাদ। একটা তক্তপোষ বা চৌকির মতো খাট পাতা আছে ঘরের মাঝখানে। পুরনো আমলের টেবিল, কেদারাও আছে ঘরে। পিতলের তৈরি একটা জলের কলসও ঘরের এক কোণে রাখা। ঘরটার গায়ে একটা ছোট ঘরও আছে, সেটা সম্ভবত শৌচালয়। নিশীথ ঘরের জানলাটা খুলে দিলেন। ঘরটার নিচ দিয়ে গঙ্গা প্রবাহিত হচ্ছে। ঠান্ডা ভেজা বাতাস গঙ্গা থেকে ঘরের ভিতর প্রবেশ করলো। তিনি এরপর বললেন, বাইরে যখন চাঁদ ওঠে তখন জানলা খোলা থাকলে আলোর দরকার হয় না, আর শীত গ্রীষ্ম পাখারও দরকার হয় না। এ ঘর পছন্দ হলো আপনার? থাকতে পারবেন? এক পক্ষকাল অর্থাৎ 15 দিন এ বাড়িতে থাকতে পারবেন আপনি। নিশীথ চাকলাদারের কথা শুনে মৃদুল বলল, ঘরটা খুব পছন্দ হয়েছে, তা কি ভাড়া দিতে হবে বলুন, কিছুটা আগাম দিয়ে রাখি। মৃদুলের প্রশ্নের জবাবে ভদ্রলোক তাকে অবাক করে দিয়ে বললেন, কোনো পয়সা দিতে হবে না। পয়সা নেওয়ার জন্য কোনো লোক এখানে নেই। আসলে 250 বছর আগে এ বাড়িটা যারা বানিয়েছিলেন তাদের কোনো বংশধর জীবিত আছেন বলে মনে হয় না, তাই এ বাড়ির খোঁজ কেউ রাখে না। এই প্রাচীন শহরে বহু বেওয়ারিশ বাড়ি আছে, এটা তেমনই। এ কথা বলার পর তিনি বললেন, ওই পিতলের ঘড়াতে জল আছে, আপনি এখন হাত মুখ ধুয়ে বিশ্রাম নিন। চাঁদ উঠলে বাড়ির বাইরে ঘাটে আসবেন। এ বাড়ির অন্য সবাই তখন ঘাটের সিঁড়িতে বসে গঙ্গার বায়ু সেবন করেন। তাদের সবার সঙ্গে আপনার পরিচয় করিয়ে দেব। মৃদুল মাথা নেড়ে সম্মতি প্রকাশ করলো তার কথায়। এরপর ঘর ছেড়ে চলে গেলেন ভদ্রলোক। মৃদুল তার ব্যাগ সুটকেস খুলে সেই ঘরে থাকার প্রস্তুতি শুরু করলো। গঙ্গা বক্ষে চাঁদের ছায়া জেগে উঠতে শুরু করলো এক সময়। মৃদুল তারপর নিশীথ চাকলাদারের কথা মতো ঘর ছেড়ে বেরিয়ে পড়লো বাড়ি সংলগ্ন ঘাটে যাওয়ার জন্য। বাড়ির বাইরে বেরিয়ে মৃদুল দেখলো নিচের দিকে ঘাটের সিঁড়িতে ছড়িয়ে ছিটিয়ে বসে আছে বেশ কয়েকজন লোক। ভালো করে চেয়ে সে দেখলো তার মধ্যে নিশীথ চাকলাদারও আছেন। মৃদুল সিঁড়ি বেয়ে তাদের কাছে হাজির হতেই নিশীথ তাকে আসুন, বসুন বলে অভ্যর্থনা জানালো। ঘাটে যারা উপস্থিত তাদের কাছে মৃদুলের পরিচয় সম্ভবত আগেই দিয়ে রেখেছিলেন নিশীথ। এবার তিনি অন্যদের পরিচয় দান শুরু করলেন। লোকগুলোর থেকে কিছুটা তফাতে যেন সম্ভ্রমের দূরত্ব নিয়ে বসে আছেন এক যুবতী। পরনে তার ঘাঘরা চলি, মাথায় ঘোমটার মতো কাপড় টানা। চাঁদের আলোতে তার গা ভর্তি অলংকার চিকচিক করছে। নিশীথ তাকে দেখে বললেন, উনি হলেন সরস্বতী বাই, রানীমা।
উনি রাজস্থানের আলোয়ার রাজবংশের বধূ। রানীমার পরিচয় পেয়ে মৃদুল হাত জোড় করে নমস্কার জানালো তাকে। তিনিও তার আভিজাত্য বজায় রেখে তার মাথাটা মৃদু ঝুঁকিয়ে মৃদুলের প্রণাম গ্রহণ করলেন। নিশীথ এরপর প্রৌঢ় বয়সের একজনকে দেখিয়ে বললেন, উনি হলেন সীতারাম মিশ্র, কানপুরে বাড়ি। একসময় জজমানি করতেন, বহুদিন এখানে আছেন। তৃতীয় যে ব্যক্তির সঙ্গে মৃদুলের পরিচয় করানো হলো, তাকে এর আগে সে দেখেছে। সেই মুগুর ভাজা লোকটা, এখনো তার খালি গা। তার নাম হনুমান যাদব, বিহারের ছাপরা জেলায় বাড়ি। আর শেষ যে লোকটার সঙ্গে মৃদুলের পরিচয় করিয়ে দেওয়া হলো, তার পরনে সাদা ধুতি, কাঁধে একটা চাদর ভাঁজ করে রাখা, কপালে আড়াআড়ি ভাবে তিলক কাটা। লোকটার নাম শ্রী বিষ্ণু রাও। সে দক্ষিণ ভারতের বাসিন্দা। মৃদুল বুঝতে পারল এ দেশের প্রায় সব প্রান্তের লোকেরাই সমবেত হয়েছে এখানে। মৃদুল সবাইকে হাত জোর করে প্রণাম জানালো, আর সেই লোকগুলোও কেউ হাত জোর করে বা কেউ মাথা ঝুঁকিয়ে প্রতি নমস্কার জানালো তাকে। পরিচয় পর্ব মেটার পর নিশীথ বললেন, আমরা প্রায় সন্ধ্যায় এখানে এসে কিছুক্ষণ বসি। নিজেদের মধ্যে গল্পগুজব, গান ইত্যাদি হয়। আপনিও এই বৈঠকে যোগ দিতে পারেন। রানীমা সরস্বতীবাই এরপর নিশীথ চাকলাদারকে বললেন, ওকে এ বাড়িতে থাকার নিয়ম কানুন সব বলে দিয়েছ তো? নিশীথ বললেন, হ্যাঁ বলেছি, পক্ষকাল থাকা যাবে এ বাড়িতে। এ কথা বলে তিনি মৃদুলের উদ্দেশ্যে বললেন, আর একটা গুরুত্বপূর্ণ কথা বলতে ভুলে গেছি আপনাকে। বাইরের কোনো লোককে নিয়ে এ বাড়িতে ঢোকা বা থাকা চলবে না। বিশেষত সাধু সন্ন্যাসী ধরনের লোকদের নিয়ে তো একদমই নয়। এই কাশীতে যত সাধু দেখবেন তার অধিকাংশই ছদ্মবেশী, সবসময় নিরীহ মানুষদের থেকে টাকা পয়সা হাতিয়ে নেওয়ার মতলবে থাকে। কেউ সুযোগ পেলে চুরিও করে। তাই এ বাড়িতে ওদের প্রবেশ নিষেধ। আর আপনি যে বিনা পয়সাতে এ বাড়িতে আছেন, সে কথাও বাইরের লোককে বলার দরকার নেই। কথাটা জানলে উটকো লোক থাকার জন্য উপস্থিত হতে পারে। তিনি মৃদুলকে নিয়ম কানুন জানিয়ে দেওয়ার পর সীতারাম মিশ্রকে রানীমা বললেন, মিশ্রজি, আপনি আজ একটু রামায়ণ শোনান দেখি। সরস্বতীবাইয়ের নির্দেশ বা অনুরোধ পালন করে সীতারাম এরপর সুর করে তুলসীদাসের রামায়ণ আবৃত্তি করা শুরু করলো। গঙ্গার বুক থেকে ঠান্ডা বাতাস এসে লাগছে মৃদুলের গায়ে। সেই বাতাসের মধ্যে বসে রামায়ণ শুনতে মন্দ লাগলো না মৃদুলের। রামায়ণ পাঠ শেষ হলে বিষ্ণু রাও একটা গল্প বলতে শুরু করলো, নৃসিংহ অবতারের গল্প। তার গল্পের সঙ্গে সঙ্গে সময়ও এগিয়ে চলতে লাগলো। ঘাটের কিনারে পায়ের নিচে জল এসে ছলাচ্ছল শব্দ করে চলেছে। তবে এর পরেই বাতাসে কেমন যেন একটা পোড়া পোড়া গন্ধ ভেসে আসতে লাগলো তার নাকে। বিষ্ণুরাওয়ের গল্প শেষ হওয়ার পর তারা সবাই কিছুক্ষণ নিজেদের মধ্যে আলোচনা করলো কাশীর অতীত বর্তমান নিয়ে। তাদের কথার থেকেই মৃদুল জানতে পারলো এখানে ৮৮টা ঘাট আছে। তার মধ্যে প্রধান ঘাটগুলো হলো অসিঘাট, দশাশ্বমেধ, কেশব ঘাট, মণিকর্ণিকা ঘাট, তুলসী ঘাট ইত্যাদি। এ দেশের তো বটেই, পৃথিবীর অন্যতম প্রাচীন নগরী গঙ্গা তীরস্থ এই কাশীধাম। রামায়ণ মহাভারতেও এর উল্লেখ আছে। বিভিন্ন যুগে বিভিন্ন রাজা মহারাজারা এসব ঘাট নির্মাণ করান। এ জায়গা নিয়ে লোকগুলো বেশ কিছুক্ষণ গল্প করার পর একসময় রানীমা উঠে দাঁড়ালেন বাড়ি ফেরার জন্য। তিনি উঠে দাঁড়াতেই আজকের মতো আলাপ আলোচনা শেষ করলো লোকগুলো। রানীমা সিঁড়ি বেয়ে ওপর দিকে এগোতেই অন্যরাও তাকে অনুসরণ করলো। রয়ে গেল শুধু মৃদুল আর নিশীথ চাকলাদার। তিনি বললেন, চলুন আমরাও এগোই, বেশ রাত হলো। এ বাড়ির মানুষদের কেমন লাগলো আপনার? সিঁড়ি বেয়ে ওপরে উঠতে উঠতে মৃদুল বলল, খুব ভালো, সবাই ভদ্র শিক্ষিত মানুষ। নিশীথ হেসে বললেন, হ্যাঁ, ওই এক হনুমান ছাড়া, ওর মাথায় কিছু নেই,
তবে মানুষ ভালো। সিঁড়ির একদম মাথায় বাড়ির সামনের চত্বরে উঠে এলো তারা দুজন, যে জায়গা থেকে পাড়ের দুপাশের অনেকটা অংশ দেখা যাচ্ছে। জায়গাটাতে আসার পর সেই পোড়া গন্ধটা যেন মৃদুলের নাকে আরো বেশি করে এসে লাগলো। সে নিশীথকে প্রশ্ন করলো, একটা পোড়া গন্ধ পাচ্ছি, এ কিসের গন্ধ বলুন তো? ভদ্রলোক মৃদু চুপ করে থেকে জবাব দিলেন, মানুষ পোড়ার গন্ধ। নিশীথ ওপর থেকে এক পাশে কিছু দূরে একটা ঘাট দেখিয়ে দিলেন। দাউ দাউ করে আগুন জ্বলছে সেখানে, চিতার আগুন। পোড়া গন্ধটা বাতাস ওখান থেকে বহন করে আনছে। এ বাড়ি আর ওই ঘাটের মধ্যে অন্য কোনো ঘাট নেই। মৃদুল জানতে চাইল, ও ঘাটের নাম কি? ভদ্রলোক জবাব দিলেন, ওটাই মণিকর্ণিকা শ্মশান ঘাট, বিখ্যাত ঘাট। রাত যত বাড়ে তত দাহ কার্যের জন্য মরা আসা শুরু হয়। এরপর একটু থেমে নিশীথ বললেন, কথিত আছে মণিকর্ণিকা ঘাটে কোনো ব্যক্তির দেহ দাহ করা হলে সে সব পাপ থেকে মুক্ত হয়, তার আর পুনর্জন্ম হয় না, অক্ষয় স্বর্গবাস হয়। এরপর একটু থেমে তিনি বললেন, এ বাড়িটা তৈরি হয়েছিল ওই মণিকর্ণিকা ঘাটকে কেন্দ্র করে। মৃদুল জিজ্ঞেস করলো, বাড়িটার সঙ্গে ওই শ্মশান ঘাটের কি সম্পর্ক? নিশীথ যেন প্রশ্নটা শুনতেই পেলেন না। তিনি বাড়ির মধ্যে ঢুকে পড়লেন। মৃদুলও তার পিছনে বাড়ির ভিতর ঢুকলো। অন্যরা সব মনে হয় যে যার নিজের ঘরে ঢুকে গেছে, কেউ কোথাও নেই। অন্ধকারের মধ্যে অন্যদিকে পা বাড়াবার আগে নিশীথ বলে গেলেন, কাল সন্ধ্যায় আবার দেখা হবে। মৃদুল বলল, হ্যাঁ, কাল সোমবার থেকে অফিস যেতে হবে, ফিরতে মনে হয় সন্ধে হবে। মৃদুল এরপর তার নিজের ঘরে ঢুকে দরজা জানলা বন্ধ করে রাতের খাওয়া সেরে বিছানায় শুয়ে পড়ল। পথশ্রমের ক্লান্তিতে ঘুম নেমে এলো তার চোখে। বাড়ির ভিতর থেকে কোনো শব্দ না এলেও বাড়ির বাইরে থেকে ঘুমের ঘোরে যেন তার কানে মাঝে মাঝেই ভেসে আসতে লাগলো, राम नाम सत्य है, राम नाम सत्य है, राम नाम सत्य है, রাম নাম সত্য হ্যায় শব্দ। सत्य है। মণিকর্ণিকা শ্মশানে দেহ বয়ে নিয়ে যাওয়া সব যাত্রীদের দেওয়া ধ্বনি। মৃদুলের পরদিন যখন ঘুম ভাঙল তখন সকাল 8টা বাজে। সে জানলা খুলতেই এক রাশ আলো ছড়িয়ে পড়ল ঘরে। জানলার বাইরেই গঙ্গা নদী। সকালের আলো ঝলমল করছে স্রোতস্বিনীর বুকে। ইতিমধ্যেই কর্মচঞ্চলতা শুরু হয়ে গেছে নদী আর ঘাটগুলোতে। মানুষজন ঘাটে ভিড় করেছে স্নান পুজো অর্চনা করার জন্য। তবে মৃদুলের বাড়ির সংলগ্ন ঘাটটা ফাঁকা। বাড়ি থেকে বেরিয়ে সিঁড়ি দিয়ে ঘাটে নেমে স্নান সেরে আবার নিজের ঘরে ফিরে এলো মৃদুল। তবে ঘর থেকে বাইরে আসা যাওয়ার পথে বাড়ির কোনো লোককে দেখতে পেল না সে। ঘরগুলোর দরজাও সব বন্ধ। তা দেখে মৃদুলের মনে হলো, হয় এ বাড়ির লোকেদের এখনো ঘুম ভাঙেনি, অথবা মৃদুলের ঘুম ভাঙার আগেই তারা বাড়ি ছেড়ে যে যার নিজের কাজে রওনা হয়ে গেছে। মৃদুলকেও তার অফিসে যেতে হবে, খুঁজে বের করতে হবে সেই অফিসটা। কাজে মৃদুল সামান্য কিছু খাওয়া দাওয়া সেরে তৈরি হয়ে বাড়ি ছেড়ে বেরিয়ে পড়ল। বাইরে বেরোতেই দিনের আলোতে বাড়ির দেওয়ালের গায়ে সেই লেখাটা মৃদুলের আবার চোখে পড়ল। দিনের আলোতে জল জল করছে লেখাটা, রাম নাম সত্য হ্যায়। হিন্দি ভাষী সব বাহকদের ধ্বনি এটা। বাঙালিরা যেমন হরিবোল দিতে দিতে দেহ শ্মশানে নিয়ে যায়, এটাও তেমনই একটা ধ্বনি। দিনের আলোতে মৃদুল আরো খেয়াল করে দেখল যে শুধু বাড়ির দেওয়ালেই নয়, দেউরির সামনে শান বাঁধানো মেঝেতে, ঘাটের রেলিং এর গায়ে ইত্যাদি জায়গায় ওই একই কথা লেখা আছে। শহরের দিকে যাওয়ার রাস্তাটা কোথায় পাওয়া যাবে অনুমান করে মৃদুল হাঁটতে শুরু করলো। গতকাল বিকেলে যে পথে এসেছিল গঙ্গার সমান্তরাল রাস্তা বেয়ে মৃদুল এগোলো সেই দিকেই। রাস্তার গা থেকে ছোট বড় নানান ঘাট নেমে গেছে গঙ্গা মায়ের বুকে। কয়েকটা ঘাট অতিক্রম করে একটা ছোট ঘাট অতিক্রম করার সময় হঠাৎ এসে দেখতে পেল এক সাধুকে।
প্রাচীন ঘাটটাতে একটা বটগাছের নিচে তিনি একলা বসে আছেন। বটগাছের ঝুড়ির মতোই সন্ন্যাসীর মাথার চুলগুলো নেমে গেছে তার বুকে, পিঠে। গত রাতে নিশীথ চাকলাদারের থেকে সাধু সন্ন্যাসী সম্পর্কে সে যাই শুনে থাকুক না কেন, মৃদুলের সাধু সন্ন্যাসীতে ভক্তি শ্রদ্ধা আছে। সাধু বাবাকে দেখে তার প্রকৃত সন্ন্যাসী বলেই মনে হলো। নতুন শহরে নতুন অফিসে কাজে এসেছে মৃদুল। সন্ন্যাসীর আশীর্বাদ সঙ্গে থাকলে ভালো হয়। তাই সে থমকে দাঁড়িয়ে পড়ল সাধুর সামনে। তার উদ্দেশ্যে হাত জোর করে প্রণাম জানিয়ে পকেট থেকে একটা 10 টাকার নোট বের করে সাধু বাবার পায়ের কাছে রেখে মৃদুল আবার হাঁটা লাগাতে যাচ্ছিল। ঠিক সেই সময় একটা ভয়ঙ্কর দৃশ্য তার চোখে পড়ল। সাধু বাবা যে গাছের নিচে বসে আছেন, সেই গাছের ঝুড়ির ওপর থেকে একটা সাপ খসে পড়ল তার কিছুটা তফাতে। আর তারপর এগোতে লাগলো সাধু বাবার দিকে। মৃদুল চিনতে পারলো সাপটাকে। জল গোখরো, ভীষণ ভয়ঙ্কর সাপ। সঙ্গে সঙ্গে মৃদুল আবার দাঁড়িয়ে পড়ে চিৎকার করে উঠল, সাপ, সাপ! এবার সন্ন্যাসী চোখ খুললেন। কিছু দূরে মাটির মধ্যে সন্ন্যাসীর ত্রিশূলটা গাঁথা ছিল। মৃদুলের পর এগোতে যাচ্ছিল সেই ত্রিশূলটা তুলে নিয়ে সাপের হাত থেকে সন্ন্যাসীকে বাঁচাবার জন্য। অবশ্য শেষ পর্যন্ত তাকে সে কাজটা করতে হলো না। মৃদুলের চিৎকারেই কাজ হলো। সাপটা ভয় পেয়ে মুখ ঘুরিয়ে সিঁড়ি বেয়ে জলের দিকে নামতে শুরু করলো। যতক্ষণ না সাপটা গঙ্গায় নেমে গেল, সাধু ততক্ষণ সাপটার দিকে তাকিয়ে রইলেন। মৃদুল ভেবেছিল সন্ন্যাসী নিশ্চয়ই এরপর তাকে আশীর্বাদ করবেন, নিদেন পক্ষে ধন্যবাদ জানাবেন সর্পঘাতের সম্ভাবনা থেকে মৃদুল তাকে রক্ষা করলো বলে। কিন্তু তেমন ব্যাপার ঘটল না। সাধু সাপটাকে দেখলেন, এমনকি 10 টাকার নোটটাকেও দেখলেন। তারপর বাতাসে শ্বাস টেনে নাক সিটকে নিয়ে আবার চক্ষু মুদলেন। সন্ন্যাসীর আচরণ দেখে মৃদুল সামান্য দুঃখ পেল। তারপর রওনা হলো গন্তব্যর দিকে। কিছুক্ষণের মধ্যেই সে বড় রাস্তায় পৌঁছে গেল। স্থানীয় লোকদের থেকে অফিসের ঠিকানা জেনে নিয়ে একটা অটোরিকশা ধরে সে পৌঁছে গেল অফিসে। কোম্পানির অফিসের কর্মচারীদের মন্দ বলে মনে হলো না মৃদুলের। অফিসের দায়িত্বপ্রাপ্ত অফিসারের থেকে কাজ বুঝে নিয়ে কাজ শুরু করলো সে। তবে মৃদুল শহরের কোথায় এসে উঠেছে ইত্যাদি ব্যাপার নিয়ে অফিসের কোনো লোক তেমন আগ্রহ প্রকাশ করলো না। অফিসে ক্যান্টিন আছে। মৃদুল দুপুরের খাওয়া সেরে নিল। অফিস ছুটি হলো বিকেল 5টায়। দিনের মতো কাজ সেরে মৃদুল সেই বাড়িতে ফেরার জন্য রওনা হলো। গঙ্গার দিকে এসে অটোরিকশা থেকে নেমে মৃদুল হাঁটতে হাঁটতে একসময় পৌঁছে গেল সেই ঘাটটার কাছে, বটগাছের সামনে। সন্ন্যাসী সেখানে একইভাবে চোখ মুদে বসে আছেন। এর কিছুক্ষণের মধ্যেই কয়েকটা ঘাট টপকে মৃদুল সেই বাড়িটাতে ফিরে এলো। গঙ্গার বুকে সূর্য ডুবে যাচ্ছে তখন। নিজের ঘরে ফিরে বেশ খানিকটা সময় খোলা জানলা দিয়ে গঙ্গাবক্ষে সূর্যাস্ত দেখতে দেখতে সে বিশ্রাম নিল। তারপর একসময় অন্ধকার নামতে শুরু করলো পৃথিবীতে। আর তার সঙ্গে সঙ্গে যেন বাড়িটাও ধীরে ধীরে জেগে উঠতে শুরু করলো। নানা রকম শব্দ, নানান লোকের গলার শব্দ ভেসে আসতে লাগলো বাড়িটার নানান জায়গা থেকে। অন্ধকার কেটে গিয়ে এরপর যখন চাঁদ উঠতে শুরু করলো, তখন মৃদুল ঘর থেকে বেরিয়ে রওনা হলো ঘাটের সান্ধ্য মজলিসে যোগ দেওয়ার জন্য। সেখানে গিয়ে মৃদুল দেখলো নিশীথ চাকলাদার হনুমান যাদবকে নিয়ে বসে কি সব গল্প করছেন। মৃদুল তাদের পাশে গিয়ে বসতেই নিশীথ প্রশ্ন করলেন, অফিস কেমন কাটলো? মৃদুল জবাব দিল, ভালোই, তবে জায়গাটা এই ঘাট থেকে বেশ খানিকটা দূর। এ কথা বলে সে তাকে জিজ্ঞেস করলো, আপনি কাশিতে কি কাজ করেন? এদেশে কোন সূত্রে এলেন? নিশীথ বললেন, এখানে আমি কোনো কাজ করি না, আসলে বুকে ব্যামো হয়েছিল, খোলা জল বাতাসের দরকার ছিল, তাই কলকাতার ধুলো ধোঁয়া ছেড়ে এখানে চলে এসেছিলাম। জায়গাটা ভালো লাগায় এখানেই রয়ে গেছি। মৃদুল এরপর তাকে তার সম্পর্কে আরো কিছু জিজ্ঞেস করতে যাচ্ছিল, কিন্তু তার আগেই নিশীথ মৃদুলের কাছেই বসা হনুমানকে বললেন, এই বাবুর নিশ্চয়ই 2 দিন ধরে হাঁটাহাঁটি করে পা ব্যথা হয়ে গেছে,
তুই তো মুগুর ভাজা ছাড়া অন্য কোনো কাজ করিস না, বাবুর পাটা টিপে দে একটু। আর হনুমানও নিশীথের কথা শোনার সঙ্গে সঙ্গে জি হ্যাঁ বলে মৃদুলের পা দুটো টিপতে শুরু করলো। মৃদুল আপত্তি করলো, কিন্তু সে শুনলো না। হনুমান তার মুগুর ভাজা করা হাতে মৃদুলের পা টেপাতে বেশ আরাম বোধ হতে লাগলো তার। তবে লোকটার হাত দুটো খুব ঠান্ডা, ঠিক যেন বরফের মতো। হনুমান যাদব এই দেশে কেন আছে জানতে চাওয়াতে হনুমান যা বলল তা হলো, বিহারের কোনো এক কুস্তির আখড়াতে এক পালোয়ানের সঙ্গে লড়াই করতে গিয়ে ঘাড়ে চোট পেয়েছিল সে। সেই চোট থেকে মুক্তি পাওয়ার জন্য সে কাশিতে আসে, তারপর এখানেই রয়ে যায়। এখন অবশ্য তার চোট সেরে গেছে, সারা দিনে 1000 বার মুগুর ভাজে সে। মৃদুলের কিছুক্ষণের মধ্যে দেখতে পেল বাড়ির অন্য সদস্যরাও বাড়ি থেকে বেরিয়ে পড়েছেন। তা দেখে মৃদুল এবার জোর করেই হনুমানের হাত থেকে তার পা সরিয়ে নিল। ঠিক এই সময় আবার পোড়া গন্ধ এসে লাগলো তার নাকে। মরা পোড়ানো হচ্ছে মণিকর্ণিকা ঘাটে। বিষ্ণুরাও আর সীতারাম মিশ্রকে নিয়ে ঘাটে এসে বসলেন আলোয়ার প্রদেশের রানীমা সরস্বতী বাই। কিছুক্ষণ কাশীর পুরনো ঘাটগুলো নিয়ে আলোচনা হলো বাড়ির বাসিন্দাদের মধ্যে। কোন রাজা বা মহারাজা কোন ঘাট বানিয়েছিলেন, তাদের মধ্যে কারা কোন ঘাটের কোথায় বসতেন, গরিবদের ভান্ডারা দিতেন, বা তারা বজরা নিয়ে নদীবক্ষে কেমন বিলাসিতার সঙ্গে ভ্রমণ করতেন, সেই সব গল্প। সীতারাম মিশ্র 200-300 বছরকার আগের গল্প এমন ভাবে বলছিলেন যে শুনে মনে হয় কাশীর গঙ্গার পাড়ে বসে সেসব দিন তিনি স্বচক্ষে প্রত্যক্ষ করেছেন। এইসব আলোচনার পর বিষ্ণু রাও দক্ষিণ ভারতের মন্দিরগুলো কেমন তা নিয়ে কিছুক্ষণ গল্প শোনালেন। রাত বেড়ে চলেছে, আর তার সঙ্গে বেড়ে চলেছে মরা পুরানোর গন্ধ। তবে এই গন্ধে বাড়ির অন্যরা অভ্যস্ত হয়ে গেছে বলে মনে হলো মৃদুলের, কারণ তাদের মুখমণ্ডলের কোনো পরিবর্তন হলো না। বিষ্ণু রাওয়ের কথা শেষ হওয়ার পর সবার অনুরোধে গান ধরলেন রানীমা। পরপর বেশ কয়েকটা মীরার ভজন গাইলেন তিনি। অসাধারণ সুরেলা কণ্ঠস্বর তার, গাইতে গিয়ে ঘোমটা খসে গেছিল তার। মৃদুল দেখলো রানীমা শুধু গুণবতী নন, অসাধারণ রূপবতীও বটে। রানীমার ভজন গান শেষ হওয়ার পর এ দিনের মতো সভা ভঙ্গ হলো। ঘাটের সিঁড়ি বেয়ে এক এক করে সকলে রওনা হলো বাড়ির ভেতর ঢোকার জন্য। মৃদুল সবার শেষে নিশীথ চাকলাদারের সঙ্গে এগোলো বাড়িটাতে ঢোকার জন্য। বাড়িতে ঢোকার সময় হঠাৎ তার মাথায় একটা প্রশ্নর উদয় হতে সে জিজ্ঞেস করলো, আপনাকে একটা কথা জিজ্ঞাসা করি, কিছু মনে করবেন না। আমরা না হয় অতি সাধারণ মানুষ, তাই স্বল্প মূল্যে অথবা নিখরচাতে থাকার চেষ্টা করি, কিন্তু রানীমাকে দেখেই তো বোঝা যায় তিনি ধনী মানুষ। তবে তিনি এই পুরনো বাড়িতে পড়ে আছেন কেন? নিশীথ বললেন, এ বাড়িতে উনি প্রতীক্ষা করছেন। কিসের প্রতীক্ষা? প্রশ্ন করল মৃদুল। তিনি জবাব দিলেন, সে কথা অন্য সময় বলবো। বাড়িতে ঢুকে নিজের নিজের ঘরে ঢুকে গেল তারা। রাত বাড়ার সঙ্গে সঙ্গে মৃদুলের কানে আসতে লাগলো রাম নাম সত্য হ্যায়। পরদিন সকালে উঠে যখন সে গঙ্গা থেকে স্নান সেরে এলো, তখনও আগের দিনের মতোই বাড়ির কোনো বাসিন্দাকে মৃদুল দেখতে পেল না। বাইরে সকাল হলেও পুরো বাড়িটা যেন ঘুমিয়ে আছে। নির্দিষ্ট সময় বাড়ি ছেড়ে একই পথে মৃদুল রওনা হয়ে গেল তার অফিসের দিকে। হাঁটতে হাঁটতে সে পৌঁছে গেল সেই ছোট নির্জন ঘাটের মাথায় বটগাছের কাছে। সেখানে আজও চোখ মুদে বসে আছেন সন্ন্যাসী। যদিও গতদিন তার ব্যবহারে মৃদুল ব্যথিত হয়েছে, তবুও লোকটা সন্ন্যাসী বলে কথা, তাই মৃদুল অভ্যাস মতো তার সামনে এসে একটা প্রণাম করলো। সন্ন্যাসী চোখ বুজেই ছিলেন, কিন্তু তিনি যেন মৃদুলের উপস্থিতি টের পেয়ে নাকটা একটু কুঁচকালেন। মৃদুল এরপর রওনা হলো তার অফিসের দিকে। এইভাবেই মৃদুলের একটা একটা করে দিন কাটতে লাগলো। রোজ সকালে উঠে সে গঙ্গায় স্নান করে অফিসের উদ্দেশ্যে রওনা হয়। পথে সেই সাধু বাবাকে দেখে প্রণাম ঠকে অফিসে বেলা 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত মাথা গুঁজে কাজ করে সূর্যাস্তের সময় বাড়িটাতে ফেরে। তারপর চাঁদ উঠলে ঘাটের পাড়ে বাড়ির অন্য বাসিন্দাদের সঙ্গে মজলিসে যোগ দেয়। তারপর ঘরে ফিরে
খাওয়া সেরে বিছানায় শুয়ে পড়ে। মণিকর্ণিকা শ্মশানে দাহ করতে যাওয়া সব যাত্রীদের রাম নাম সত্য হ্যায় ধ্বনি শুনতে শুনতে ঘুম নেমে আসে তার চোখে। তবে মাঝে ওই মরা পোড়ার গন্ধটা নিয়ে একটু সমস্যা হয়। কদিন ধরে যেন বাড়ির মধ্যেই ঢুকে পড়েছে এই গন্ধটা। একটা একটা করে দিন কাটতে কাটতে কিভাবে যেন 5টা দিন গিয়ে শুক্রবার এসে গেল। এদিন অফিসে গিয়ে যে কাজের জন্য মৃদুলকে বেনারসে পাঠানো হয়েছিল সেই হিসাবের কাজটা মোটামুটি গুছিয়ে আনলো। সে বুঝতে পারলো শনিবার কাজ শেষ করে রবিবারেই সে কলকাতার উদ্দেশ্যে রওনা হয়ে যেতে পারবে। সেই মতো অফিসের একজনকে দিয়ে মৃদুল রবিবার ভোরের ট্রেনের টিকিটও কাটিয়ে আনলো। এদিন বিকেল 5টা নাগাদ বাড়ি ফেরার জন্য রওনা দিল সে। অটোরিকশা করে গঙ্গার ঘাটে পৌঁছে প্রতি বিকেলের মতোই ঘাটগুলো পেরোতে পেরোতে বাড়িটার দিকে এগোলো। মৃদুল পৌঁছে গেল বট গাছের পাশে। সন্ন্যাসী চোখ মুদে বসে আছেন সেখানে, ঠিক যেমন সকালেও ছিলেন। মৃদুল এদিনও সকালে অফিস যাওয়ার সময় তার উদ্দেশ্যে প্রণাম সেরে গেছে। মৃদুল তার পাশ দিয়ে হেঁটে চলে যাচ্ছিল। ঠিক সেই সময় সন্ন্যাসী তার উদ্দেশ্যে বললেন, এদিকে আয়। মৃদুল তার সামনে গিয়ে দাঁড়ালো। সন্ন্যাসীর চোখ বন্ধ, নাকটা একটু সিটকালেন তিনি। তারপর তিনি মৃদুলকে জিজ্ঞেস করলেন, তোর গা থেকে পচা গন্ধ বেরোয় কেন বলতো? তুই এ পথ দিয়ে গেলেই আমার চোখ বন্ধ থাকলেও আমি বুঝি তুই যাচ্ছিস। পচা গন্ধটা নাকে লাগে। সন্ন্যাসীর কথা শুনে মৃদুল বেশ অবাক হয়ে গেল। সে রোজ গায়ে ভালো করে সাবান মেখে স্নান করে, পরিষ্কার জামা কাপড় পরে, গায়ে ডিওড্রেন্ট দেয়। তার গায়ে পচা গন্ধ আসবে কিভাবে? অফিসের সহকর্মীদের মুখ দেখেও তো মৃদুলের এ কথা মনে হয়নি। সন্ন্যাসীর কথা শুনে মৃদুল আমতা আমতা করে বলল, কেমন পচা গন্ধ? আমাকে তো এ কথা কেউ বলেনি আগে। সন্ন্যাসী আবারও নাকটা একটু সিটকে নিয়ে বললেন, তারা টের পায়নি তাই বলেনি? আমি স্পষ্ট টের পাচ্ছি তোর গা থেকে বাসি মরার গন্ধ আসছে। তুই কোথায় থাকিস? নিশীথ চাকলাদার যদিও তার বাসস্থান সম্পর্কে কাউকে কিছু বলতে বারণ করেছিলেন, তবুও মৃদুলের মুখ থেকে সত্যি কথাটাই বেরিয়ে এলো। সে বলল, সামনের একটা ঘাটের গায়ে, মণিকর্ণিকা ঘাটের কাছে অপেক্ষা নামের একটা পুরনো বাড়ি আছে। সেখানেই কয়েকজন নারী পুরুষের সঙ্গে দিন 5 হলো আছি। সন্ন্যাসী কথাটা শুনে কয়েক মুহূর্ত চুপ করে থেকে বলল, ওহ, এবার ওই গন্ধর কারণ বুঝলাম। কদিন থাকবি ওখানে? কিন্তু তোকে দেখে তো তোর কোনো অসুখ বিসুখ আছে বলে মনে হচ্ছে না। আর তোর বয়সটাও তো অল্প। সন্ন্যাসী হঠাৎ অসুখের কথা তুললেন কেন তা মৃদুল স্পষ্টভাবে বুঝতে পারল না। মৃদুল ভাবল, অনেকে যেমন অসুস্থতার কারণে হাওয়া বদল করতে এখানে আসে, মৃদুলের ব্যাপারটাও তেমন কিনা সন্ন্যাসী তা বোঝার চেষ্টা করছেন। মৃদুল তাই ব্যাপারটা খোলসা করে বলল, আমি কলকাতা থেকে একটা অফিসের কাজে রবিবার এখানে এসেছি। ওই দিন রাত থেকেই ও বাড়িতে আছি। তবে আমার কাজ কালকেই শেষ হয়ে যাবে। আজ আর কাল ও বাড়িতে রাত কাটিয়ে পরশু সকালে কলকাতা ফেরার ট্রেন ধরব। সন্ন্যাসী তার কথা শুনে স্বগতোক্তি স্বরে বললেন, ও বাড়িতে 7 দিন থাকার পর কেউ কি ফিরে যায় রে? মৃদুল প্রশ্ন করল, তার মানে? সন্ন্যাসী মৃদুলের এই প্রশ্নের কোনো জবাব দিলেন না। তার পাশে একটা শালপাতার চুপড়ি বা ছোট ঠোঙা রাখা ছিল। সেটা তুলে নিয়ে তিনি মৃদুলের দিকে বাড়িয়ে দিয়ে বললেন, এর মধ্যে বাবা বিশ্বনাথের মন্দিরের প্রসাদ রাখা আছে। তুই খাস আর ওই বাড়ির লোকদেরও দিস। তুই আমাকে কাল জানিয়ে যাবি ও বাড়ির লোকেরা এ প্রসাদ খেলো কিনা। প্যাঁড়া ভর্তি প্রসাদের চুপড়িটা হাতে নিয়ে ভক্তি করে মাথায় ঠেকিয়ে মৃদুল সন্ন্যাসীকে কিছু একটা বলতে যাচ্ছিল, কিন্তু তার আগেই চোখ বুজে ধ্যানস্থ হলেন সন্ন্যাসী। কাজের চাপে বিশ্বনাথ মন্দির দর্শনের সুযোগ না পেলেও সেই মন্দিরের প্রসাদ পেয়ে তা ব্যাগে ভরে খুশি মনে বাড়িটাতে ফেরার উদ্দেশ্যে রওনা হলো মৃদুল। প্রতিদিনের মতোই মৃদুল বাড়িটাতে ঢোকার পরই শীতের অন্ধকার নামতে শুরু করলো। সন্ন্যাসীর দেওয়া প্যাঁড়াগুলো থেকে বেশ কয়েকটা প্যাঁড়া খেলো মৃদুল। বেশ ভালো স্বাদ। চাঁদ ওঠার পর সে সন্ন্যাসীর কথা মতো
প্রসাদের চুপড়িটা নিয়ে গায়ে একটা শাল মুড়ি দিয়ে রওনা হলো ঘাটে গিয়ে বসার জন্য। বাড়ি থেকে বেরোবার সঙ্গে সঙ্গে মৃদুল দেখতে পেল একদল লোক মরা নিয়ে আসছে মণিকর্ণিকা ঘাটে। তাদের দেখে সিঁড়ি বেয়ে নামার আগে থমকে দাঁড়িয়ে পড়ল। লোকগুলো রাম নাম করতে করতে বাড়িটার কাছে পৌঁছে গেল। তারপর বাড়িটার সামনে মৃদুলকে দাঁড়িয়ে থাকতে দেখে হঠাৎই যেন রাম নাম সত্য হ্যায় চিৎকারটা বাড়িয়ে দিল তারা। তারপর মরাটা নিয়ে দ্রুত ছুটল মণিকর্ণিকা ঘাটের দিকে। ওভাবে হঠাৎ তাদের ছুটতে দেখে মৃদুল একটু আশ্চর্যই হলো। তারপর সে নামতে শুরু করলো সিঁড়ি বেয়ে। মৃদুল দেখলো আজ ইতিমধ্যে সবাই চলে এসেছে। সিঁড়ির শেষ ধাপের কিছুটা ওপরে বসেছে তারা। দুদিন হলো জোয়ারের জল একটু একটু করে বাড়ছে। মৃদুল ক্যালেন্ডারে দেখেছে আগামীকাল পূর্ণিমা। এ তিথিতে জোয়ারের জল বাড়ে। মৃদুল তাদের কাছে গিয়ে বসতেই অন্যরা তাদের কথা থামিয়ে দিলেন। সীতারাম মিশ্র বলল, বাঙালি বাবু তো রোজ আমাদের কথা, গল্প আর গান শোনেন, আজ উনি কিছু শোনান আমাদের। এই কথাটা লোকটা বলার সঙ্গে নিশীথ ও অন্যান্যরাও মৃদুলকে কিছু শোনাবার জন্য অনুরোধ করলো। রানীমা সরস্বতী বাইও বললেন, তোমাকে আজ কিছু একটা শোনাতেই হবে, শোনাও। মৃদুল খেয়াল করে দেখেছে এ বাড়িতে রানীমার আদেশ বা নির্দেশ অবজ্ঞা করে না কেউ। মৃদুলের নাচ গান বা গল্প কথা তেমন কিছু জানা নেই, কিন্তু রানীমার যখন হুকুম তখন কিছু তো একটা করতে হবে। কলকাতাতে মৃদুলের অফিসের ঠিক পাশেই একটা শিব মন্দির আছে। সারা দিন সেখানে এক টানা ওম নমঃ শিবায় গান বাজে। সেটারই কয়েকটা কলি বারবার শুনতে শুনতে মুখস্থ হয়ে গেছে। সেটাই ধরল মৃদুল। গানটা করার পর বাহবাও পেল সে। এরপর অন্যরাও যে যার মতো কথাবার্তা বলতে শুরু করলেন। মৃদুলের নাকে মরা পোড়ার গন্ধ এসে লাগলো। সেই মরা পোড়ানো শুরু হয়েছে। রাত বাড়ছে। এক সময় মৃদুলের খেয়াল হলো বাবা বিশ্বনাথের প্রসাদ এখনো তার চাদরের নিচের চুপড়িতেই রয়ে গেছে। আর তাছাড়া সে যে আগামীকাল রাতটা থেকেই এ বাড়ি থেকে চলে যাবে সে কথাও জানানো উচিত লোকগুলোকে। মৃদুল প্রথমে তাদের জানালো রবিবার সকালে তার ফিরে যাওয়ার কথা। মৃদুল সে কথাটা বলতেই চারপাশের পরিবেশ কেমন যেন স্তব্ধ হয়ে গেল। রানীমা বলে উঠলেন, কিন্তু চলে যাবে কেন? এক পক্ষকাল সময় তো এখনো হয়নি। এ বাড়িতে তো তোমার আরো থাকার সুযোগ আছে। মৃদুল হেসে বলল, আপনাদের জায়গাটা মন্দ নয়, কিন্তু আমাকে তো আবার ফিরতে হবে। এখানকার কাজ মিটে যাওয়াতে কলকাতার অফিসে যোগ দিতে হবে। এ কথা বলার পর সে চাদরের আড়াল থেকে প্যারার চুপড়িটা বের করে বলল, নিন আপনারা প্রসাদ খান, এক সাধু বাবা দিয়েছেন। মৃদুল কথাটা বলার সঙ্গে সঙ্গে যে যেখানে বসেছিলেন তারা ছিটকে উঠে দাঁড়ালেন, যেন প্রসাদের কথাটা গরম তামা ঢেলে দিয়েছে তাদের কানে। নিশি চিৎকার করে বলে উঠলেন, ফেলে দিন ও জিনিস, ফেলে দিন জলে, আর ও জিনিস নিয়ে বাড়ি ঢুকবেন না। মৃদুল বলতে যাচ্ছিল, প্রসাদে বিষ নেই, আমি খেয়ে দেখেছি। কিন্তু মৃদুলকে আর কথা বলার সুযোগ না দিয়ে সবাই দ্রুত এগোলেন বাড়ির ভিতর চলে যাওয়ার জন্য। তারা চলে যাওয়ার পর ব্যাপারটা কি হলো তা বুঝতে না পেরে মৃদুল কিছুক্ষণ একলা ঘাটে দাঁড়িয়ে রইল। প্রসাদের চুপড়িটা আর বাড়িতে নিয়ে ঢোকার সাহস হলো না মৃদুলের। ঝুড়িটা মাথায় ঠেকিয়ে প্রণাম জানিয়ে সে সেটা মা গঙ্গাকে সমর্পণ করলো। তারপর বাড়ি ফিরে এলো। রাতে কিন্তু ভালো ঘুম হলো না মৃদুলের। তার খালি মনে হতে লাগলো, লোকগুলোর এমন আচরণের কারণ কি? রাতে শুধু বাইরে থেকে ভেসে আসা সব বাহকদের চিৎকারই নয়, মৃদুল যেন স্পষ্ট শুনতে লাগলো বাড়ির ভেতর থেকেও কথাবার্তার শব্দ ভেসে আসছে। এ বাড়ির লোকেরা আজ রাতে যেন কেউ ঘুমাননি। নিজেদের মধ্যে কি সব আলোচনা করছেন তারা। মৃদুলের একবার মনে হলো সে বাইরে বেরিয়ে দেখে যে লোকগুলো কি করছে, কিন্তু ব্যাপারটা হয়তো সমীচীন হবে না ভেবে সে আর বাইরে বেরোলো না। ভোরের আলো ফুটলো এক সময়। মৃদুল যথারীতি সকালে গঙ্গায় স্নান সারলো। তারপর নির্দিষ্ট সময় রওনা হলো অফিস যাওয়ার জন্য।
সকালে উঠে অন্য দিনের মতো এদিনও দিনের আলোতে সে দেখতে পায়নি বাড়ির কাউকে। গত রাতের ঘটনাটা নিয়ে ভাবতে ভাবতে সে হাঁটতে শুরু করলো। এক সময় সে পৌঁছে গেল বটতলাতে। সন্ন্যাসীর সামনে গিয়ে দাঁড়িয়ে হাত জোর করে তাকে প্রণাম জানালো সে। সন্ন্যাসী চোখ মুদেই ছিলেন। সেই অবস্থাতেই মৃদুলের উপস্থিতি টের পেয়ে যেন একটু নাকটা সিটকালেন, তারপর চোখ মেললেন। মৃদুলকে তিনি প্রশ্ন করলেন, ওরা প্রসাদ খেয়েছিল? প্রশ্নের জবাবে মৃদুল গত রাতের ঘটনাটা জানালো সন্ন্যাসীকে। তা শুনে তিনি ঠোঁটের কোণে একটা হাসি ফুটিয়ে বললেন, আমি এমনই আশা করেছিলাম। তোর জন্য আমাকে দেখছি একবার বাবা বিশ্বনাথের মন্দিরে যেতে হবে। মৃদুল প্রশ্ন করলো, কেন? তিনি অদ্ভুত হেয়ালি করে উত্তর দিলেন, আমি সবকিছু আগে থেকে জানতে পারি, দেখতে পারি। আমি যে মহাকাল। মৃদুল বলল, তাই নাকি? আপনি সবকিছু জানতে পারেন? আপনার নাম কি মহাকাল বাবা? মৃদুলের কথায় কোনো জবাব না দিয়ে মৃদু হেসে আবার চোখ বুজে ধ্যানস্থ হলেন সন্ন্যাসী। তিনি এখন আর কোনো কথা বলবেন না বুঝতে পেরে অফিসের উদ্দেশ্যে রওনা হলো মৃদুল। প্রত্যাশা মতোই এদিন বিকাল 5টার মধ্যে এখানকার অফিসের সব কাজ তার মিটে গেল। বাড়ি ফেরার জন্য রওনা হলো সে। মৃদুল শেষ বিকালে যখন সেই বটগাছের কাছে এসে পৌঁছালো, তখন এই দিন আর সন্ন্যাসীকে দেখতে পেল না। এর কিছুক্ষণের মধ্যেই বাড়িটাতে পৌঁছে গেল সে। আজ এ বাড়িতে এটাই তার শেষ রাত। সূর্য ডোবার পর এক সময় গাঢ় অন্ধকারে ডুবে গেল গঙ্গা তট ও বাড়িটা। তারপর ধীরে ধীরে চাঁদ উঠতে শুরু করলো। পূর্ণিমার চাঁদ। সেই আলো খোলা জানলা দিয়ে মৃদুলের ঘরে ঢুকলো। সে জানলার কাছে গিয়ে দাঁড়ালো। কিছুক্ষণের মধ্যেই ছলাৎ ছলাৎ শব্দ কানে এলো তার। পূর্ণিমার ভরা জোয়ারের জল বাড়িটার ভিতের গায়ে ধাক্কা মারতে শুরু করেছে। মৃদুল একবার ভেবেছিল এদিন আর ঘাটে গিয়ে বসবে না, কিন্তু পরক্ষণেই তার মনে হলো এদিনই তো এ বাড়িতে তার শেষ রাত। লোকগুলোর গত রাতের ব্যবহার কিছুটা আশ্চর্যজনক হলেও তারা তো তার সঙ্গে খারাপ ব্যবহার করেননি। লোকগুলো তাকে আশ্রয় দিয়েছেন এ বাড়িতে। চলে যাওয়ার আগে শেষ একবার লোকগুলোর সঙ্গে সাক্ষাৎ করা যাক, এই ভেবে শেষ পর্যন্ত সে ঘর থেকে বেরিয়ে রওনা হলো ঘাটের দিকে। গঙ্গার জল আজ শেষের কয়েকটা সিঁড়িতে উঠে এসেছে। তার কিছুটা তফাতে উপর দিকে ছড়িয়ে ছিটিয়ে বসেছিল বাড়ির সবাই। মৃদুল তাদের মাঝে গিয়ে বসল। মৃদুল সেখানে বসার পর গত রাতের ঘটনা নিয়ে তারা কেউ আলোচনাই করল না। নিশীথ বললেন, এবার তবে শুরু হোক। কই হে কথক ঠাকুর, আজ একটা গল্প বলো। নিশীথের কথা শোনার পর সীতারাম সুর করে এক কাহিনী শুরু করলো, কুরুক্ষেত্রের যুদ্ধের কাহিনী। দীর্ঘক্ষণ ধরে চলল তার কথকতা। তারপর নিশীথ বেশ সময় নিয়ে একটা গজল শুরু করলেন। সোনার থালার মতো ভরা পূর্ণিমার আলোর নিচে জমে উঠল মজলিস। তবে তারই মধ্যে মানুষ পোড়া গন্ধ এসে লাগতে থাকলো মৃদুলের নাকে। নিশীথের গজলের পর রানীমা সরস্বতী বাই ঠুমরি গান ধরলেন। অসাধারণ গলাতে একটার পর একটা গান ধরলেন তিনি। বেড়ে চলল রাত। নদীতে জোয়ারও ক্রমশ বাড়ছে। শোঁ শোঁ শব্দ হচ্ছে জলে। সিঁড়ির আরো কয়েক ধাপ জলের নিচে চলে গেছে। বেশ অনেকটা গান গাওয়ার পর উঠে দাঁড়ালেন রানীমা। তারপর উঠে দাঁড়ালেন অন্যরা। সভা ভঙ্গ হয়েছে দেখে মৃদুলও উঠে দাঁড়ালো। তারপর সে সকলের উদ্দেশ্যে বলল, আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আর কৃতজ্ঞতা জানাই বাড়িটাতে আমাকে আশ্রয় দিয়েছেন বলে। কাল ভোরেই আমি বাড়ি ছেড়ে চলে যাব। যাওয়ার সময় হয়তো আপনাদের সঙ্গে দেখা হবে না, তাই আপনাদের সবাইকে আগাম ধন্যবাদ জানিয়ে রাখলাম। মৃদুলকে চারপাশ থেকে ঘিরে দাঁড়িয়ে এ বাড়ির মানুষগুলো। মৃদুলের কথা শোনার পর কয়েক মুহূর্তের জন্য নিস্তব্ধতা নেমে এলো চারপাশে। রানীমা তারপর বললেন, এ বাড়িতে থাকার মেয়াদ তোমার ফুরোয়নি। সবে তো 7টা দিন হলো, আর 7 দিন সময়ের মধ্যে তো ব্যাপারটা স্বাভাবিক নিয়মে ঘটতে পারে। রানীমা 7 দিনের মধ্যে কি ঘটার সম্ভাবনার কথা বলছেন মৃদুল তা বুঝতে না পারলেও সে হেসে বলল, বাড়িটাতে থাকার জন্য আরো সময় থাকলেও এখানকার অফিসের কাজ মিটে গেছে।
আমি আর কিভাবে এখানে থাকি বলুন? সরস্বতীবাই বললেন, কিন্তু এইভাবে তো তোমাকে এ বাড়ি ছেড়ে যেতে দেওয়া যায় না। এসেই যখন পড়েছো, তখন আরো 7 দিন অন্তত থাকতে হবে, তারপর দেখি কি হয়। মৃদুল বলল, বুঝতে পারছি আমার সঙ্গ আপনাদের ভালো লেগেছে, কিন্তু আর তো আমার এখানে থাকা সম্ভব নয়। ট্রেনের টিকিটও কাটা হয়ে গেছে। সীতারাম মিশ্র বলল, ভালো মন্দর প্রশ্ন নয়, এখানে এসেছেন যখন আর কদিন অপেক্ষা করতে পারবেন না? আমরা তো কত বছর ধরে এখানে অপেক্ষা করছি। আমারই তো 100 বছর হয়ে গেল, রানীমার তো 300 বছর। হনুমান সব থেকে কম দিন আছে, তাও অন্তত 50 বছর হয়ে গেল। আর আপনি আর 7টা দিন অপেক্ষা করতে পারবেন না? অপেক্ষা করার জন্যই তো এ বাড়ির নাম অপেক্ষা। সীতারাম কি বলছে তা বুঝতে না পেরে মৃদুল তার সামনে দাঁড়িয়ে থাকা নিশীথ চাকলাদারকে জিজ্ঞেস করলো, ওরা কিসের অপেক্ষার কথা বলছেন? নিশীথ বললেন, মোক্ষ লাভ। তবে যতদিন আমাদের মোক্ষ লাভ না হচ্ছে, ততদিন আপনিও থাকুন না আমাদের সঙ্গে। লোকগুলো কি উলট পালট কথা বলছে তা বুঝতে না পারলেও মৃদুল বলল, ওসব মোক্ষ লাভের দরকার নেই আমার। কাজে এসেছিলাম, কাজ মিটেছে, ফিরে যাব। তার কথা শোনার সঙ্গে সঙ্গেই সবাই চেঁচিয়ে উঠে বলল, আমরা যখন এখানে আছি, তখন তোমাকেও থাকতে হবে এখানে। যেতে দেব না, যেতে দেব না। রানীমা এরপর বললেন, দেখি ও আমাদের সঙ্গে কি করে না থাকে। এই হনুমান, তোর মুগুরটা দিয়ে ওর মাথায় এক ঘা দিয়ে ওকে জলে ফেলে দে। কিছুক্ষণ পর ও নিজেই জল থেকে উঠে আসবে আমাদের সঙ্গে থাকার জন্য। রানীমার কথা শুনেই হনুমান যাদব উঠে দাঁড়ালো। মৃদুল খেয়াল করলো হনুমান আজ তার মুগুরটা সঙ্গে এনেছে। রানীমা আবার তার উদ্দেশ্যে বললেন, ওকে বেশি কষ্ট দিস না, এক ঘায়ে শেষ করে দিস। হনুমান এরপর সত্যি তার মুগুরটা উঁচিয়ে ধরে এগিয়ে আসতে লাগলো মৃদুলের দিকে। এক পা করে সে এগোচ্ছে। রানীমা সহ অন্যরা এবার শব্দ করে হাসতে শুরু করলো। অদ্ভুত রক্ত জল করা অপার্থিব হাসি। মৃদুলের মনে আতঙ্ক সৃষ্টি হলো এবার। সত্যি কি লোকগুলো খুন করতে যায় তাকে? মরা পোড়ার গন্ধ ছাপিয়ে একটা তীব্র পচা গন্ধে যেন ভরে উঠল জায়গাটা। মৃদুল চারপাশে তাকিয়ে দেখলো সবাই তাকে এমন ভাবে ঘিরে রেখেছে যে তার পালাবার পথ বন্ধ। মুগুরধারী ক্রমশ এগিয়ে আসছে তার দিকে। হনুমান যাদব তার মুগুরটা মাথার ওপর তুলতে যাচ্ছিল মৃদুলকে আঘাত করার জন্য। ঠিক সেই সময় একটা কণ্ঠস্বর শোনা গেল, থাম, তোদের পাপের বোঝার বাড়াস না। সেই কণ্ঠস্বরের মধ্যে এমন কিছু একটা ছিল যে হনুমানের হাতের মুগুরটা থেমে গেল, আর থেমে গেল অন্যদের হাসিও। মৃদুল দেখলো তাদের কয়েক হাত তফাতে এসে দাঁড়িয়েছে আর একজন। মৃদুল চিনতে পারলো তাকে, বট গাছের নিচের সেই সন্ন্যাসী। তার এক হাত বুকের কাছে আর অন্য হাত মুঠো করা। কয়েক মুহূর্ত সন্ন্যাসীকে দেখার পর রানীমা তার উদ্দেশ্যে বললেন, তুই কে? এখান থেকে চলে যা, নইলে মরবি। সরস্বতী বাইয়ের কথায় কর্ণপাত করলেন না সন্ন্যাসী, বরং সিঁড়ি বেয়ে কয়েক ধাপ নেমে এসে মৃদুলকে আড়াল করে দাঁড়ালেন। তারপর তিনি সকলের উদ্দেশ্যে বললেন, তোমরা সবাই এখান থেকে চলে যাও, ছেড়ে দাও ওকে। তোমরা যে পাপ করেছো তাতে কোনোদিনই তোমাদের মোক্ষ লাভ হবে না। পশুপতিনাথ সব পাপ ক্ষমা করেন না। নিশীথ চাকলাদার তার কথা শুনে বলে উঠলেন, তুই কে রে, এত বড় বড় কথা বলছিস? তুইও মরবি। জানিস আমরা কারা? তবে দেখ। তিনি এই কথা বলার পর আরো একটা ভয়ঙ্কর কাণ্ড ঘটতে শুরু করলো। নিশীথ চাকলাদার সহ সবার মুখমণ্ডল, হাত পা থেকে যেন মাংস খসে পড়তে লাগলো, অথবা চিমসে হয়ে হাড় দেখা যেতে লাগলো শরীরের। রানীমার অত সুন্দর মুখমণ্ডলের পরিবর্তে জেগে উঠল চর্মহীন দাঁত সর্বস্ব করটি।
সন্ন্যাসী কিন্তু সেসব দেখে ভয় পেলেন না। তিনি বললেন, আমি হলাম মহাকাল, তোদের সবার পাপের কথা, নারী নক্ষত্র সব জানি। কি জানিস? তার কথা শুনে বলে উঠল সীতারাম মিশ্র। সন্ন্যাসী বললেন, জানি তুই সম্পত্তির লোভে 100 বছর আগে তোর বাবাকে খুন করেছিলি। 250 বছর আগে এক রাতে রানী সরস্বতীবাই সিংহাসনের লোভে দুর্গের দরজা গোপনে খুলে দিয়েছিল শত্রু সেনাদের জন্য। বহু নিরীহ মানুষ মারা পড়েছিল রানীর এই কৃতকার্যের জন্য। বিষ্ণুরাও দেব বিগ্রহের গহনা চুরি করেছিল। হনুমান তার বৃদ্ধ মাকে গঙ্গাসাগরে তীর্থ করাতে নিয়ে যাওয়ার নাম করে সেখানেই ফেলে এসেছিল। অনাহারে মৃত্যু হয় তার। আর নিশীথ চাকলাদার কটা টাকা পুরস্কারের আশাতে এক বিপ্লবীকে ধরিয়ে দিয়েছিল ইংরেজ সরকারের হাতে। ইংরেজরা লোকটাকে ফাঁসি দেয়। এসব ক্ষমাহীন পাপ করে অসুস্থ হয়ে বা বৃদ্ধ বয়সে তোরা এখানে থাকতে এলি মণিকর্ণিকা শ্মশানে পুড়ে মোক্ষ লাভের জন্য, স্বর্গবাসের জন্য। কিন্তু শেষ পর্যন্ত স্বর্গবাস হলো না তোদের। কোনো না কোনো কারণে বাবা বিশ্বনাথের ইচ্ছায় তোদের আর মণিকর্ণিকা শ্মশানে পোড়া হলো না। এ বাড়িতে থেকেও স্বর্গ লাভে ব্যর্থ হলি তোরা। এক টানা কথাগুলো বলে থামলেন সন্ন্যাসী। সম্ভবত তিনি লোকগুলো সম্পর্কে সত্য কথাই বললেন, কারণ নিজেদের পাপ কার্য শোনার পর সবাই যেন আরো ক্ষিপ্ত হয়ে উঠল। নিজেদের পচা গলা মাংস খসে পড়া শরীরগুলো নিয়ে তারা 2 হাত বাড়িয়ে এগিয়ে আসতে লাগলো সন্ন্যাসী আর মৃদুলকে মেরে ফেলার জন্য। আতঙ্কে অসাড় হয়ে আসছে মৃদুলের শরীর। কিন্তু এরপরই সেই সন্ন্যাসী একটা কাজ করলেন। তার ডান হাতের মুঠো থেকে ছাইয়ের মতো কি একটা জিনিস ছুঁড়তে শুরু করলেন লোকগুলোকে লক্ষ্য করে। আর সেগুলো তাদের গায়ে গিয়ে পড়তেই প্রচন্ড যন্ত্রণায় রানীমা সহ সবাই আর্তনাদ করে উঠল, যেন কেউ তাদের গায়ে আগুন ছিটিয়ে দিয়েছে। আর এরপরই তারা সবাই ঘাট থেকে ছুটল বাড়িটার ভিতরে প্রবেশ করার জন্য। বাড়ির ভিতর অদৃশ্য হয়ে গেল তারা সকলে। সন্ন্যাসী মৃদুলকে বললেন, চলো এবার আমাদের স্থান ত্যাগ করা প্রয়োজন, নইলে তোমার বিপদ হবে। এ কথা বলে তিনি মৃদুলকে নিয়ে ওপর দিকে উঠতে শুরু করলেন। ওপরে উঠে এসে বাড়িটা অতিক্রম করার সময় মৃদুল শুনতে পেল বাড়ির ভিতর থেকে নানান কণ্ঠস্বর। রানী সরস্বতী বাইয়ের ক্রন্দনধ্বনি, কারো হতাশা মেশানো কণ্ঠস্বর, কারো কণ্ঠে আবার প্রচন্ড আক্রোশ। দ্রুত সে জায়গা অতিক্রম করে গেল তারা। সন্ন্যাসীর সঙ্গে হাঁটতে হাঁটতে মৃদুল এসে পৌঁছলো বট গাছতলায় তার ডেরাতে। গাছটার পাশ থেকেই ঘাটের সিঁড়ি নেমে গেছে। সন্ন্যাসী মৃদুলকে নিয়ে সেই ঘাটের কয়েক ধাপ নিচে নেমে দাঁড়ালেন। মৃদুল দেখল সেখান থেকে দেখা যাচ্ছে কিছু দূরে নির্জন ঘাটের মাথায় দাঁড়িয়ে থাকা অপেক্ষা নামের সেই বাড়িটা। সন্ন্যাসী মৃদু হেসে তাকে বললেন, সেদিন তুই আমাকে সাপের হাত থেকে বাঁচাবার চেষ্টা করেছিস, তাই আজ তোকে আমি ওদের হাত থেকে বাঁচিয়ে দিলাম। তুই আর ও বাড়ি ছাড়া থাকার কোথাও জায়গা পাসনি। প্রাথমিক বিস্ময় আর ভয়ের ঘোর কাটিয়ে মৃদুল সন্ন্যাসীর কাছে জানতে চাইল, ওই বাড়িটা আসলে কোন বাড়ি? বাড়ির লোকগুলোই বা কারা? যা দেখলাম তা কি সত্যি? সন্ন্যাসী বললেন, মণিকর্ণিকা শ্মশানে দাহ হলে লোকের সব পাপ ধুয়ে মোক্ষ লাভ হয় বলে মানুষের বিশ্বাস। তাই ওই বাড়িটার মতো মণিকর্ণিকা শ্মশানের কাছে এমন কিছু বাড়ি বানানো হয়েছিল যেখানে মৃত্যুর আগে মানুষজন এসে থাকতে পারে ও মৃত্যুর পর মণিকর্ণিকা শ্মশানে দাহ হয়ে স্বর্গ লাভ করতে পারে। সাধারণত ওই বাড়িগুলোতে 14 দিন করে সুযোগ মিলত বৃদ্ধ বা মুমূর্ষু লোকদের থাকার জন্য। ওটা তেমনই একটা বাড়ি। বহু মানুষের ওই বাড়িতে মৃত্যু হয়েছে বলে স্থানীয় লোকজন ওর কাছে ভেরে না। ও বাড়িতে যে মরবার জন্য অপেক্ষা করে থাকতো সবাই, যাদের সঙ্গে তুই ছিলি তারা কেউ মানুষ নয়, তারা প্রেত। এ কথা বলার পর সন্ন্যাসী বললেন, তবে ওই বাড়ির বর্তমানের বাসিন্দারা এত পাপ করেছে
যে তাদের মুক্তি ঘটেনি। বাবা বিশ্বনাথের মন্দিরের ধুলো এনেছিলাম, তার তেজ সহ্য করতে না পেরে ওরা বাড়ির ভিতর পালিয়ে গেল। সন্ন্যাসীর কথা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে জোয়ারের প্রবল জলোচ্ছ্বাসের শব্দ হলো, আর সেই জলের আঘাতেই সম্ভবত মৃদুলের চোখের সামনে অপেক্ষা নামের বাড়িটা আর তার ঘাটটা তলিয়ে গেল গঙ্গা পক্ষে। এমনটা যে হবে সম্ভবত সন্ন্যাসী জানতেন। তিনি বললেন, এ দৃশ্য দেখার জন্যই এখানে দাঁড়িয়েছিলাম। শেষ পর্যন্ত হয়তো বা মা গঙ্গা ওদের পাপ ক্ষমা করে দিয়ে নিজের বুকে টেনে নিলেন। তোর আর কোনো ভয় নেই, আলো ফুটলে তুই চলে যাস। এ কথা বলে সন্ন্যাসী ঘাট ছেড়ে উঠে বটগাছ তলায় নিজের আসনে চক্ষু মুদে ধ্যানে বসলেন। মৃদুল ঘাটে দাঁড়িয়ে প্রতীক্ষা করতে লাগলো ভোরের আলো ফোটার জন্য। দূরে মণিকর্ণিকা শ্মশানে চিতার আগুন জ্বলছে, স্বর্গলাভের বাসনায় দেহ পোড়ানো হচ্ছে সেখানে। তবে এত দূরে যে মরা পোড়ানোর গন্ধ আর মৃদুলের নাকে এসে পৌঁছচ্ছে না। শুনছিলেন হিমাদ্রি কিশোর দাশগুপ্তর শ্মশানের কাছে ঘাটবাড়ি। গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং এই ধরনের আরো নতুন নতুন গল্প শুনতে কাহিনী চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর লাইক, শেয়ার ও কমেন্টস অবশ্যই করবেন। ধন্যবাদ।